শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি সমীর কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া, যশোর। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কামিনী রায়ের সুখ কবিতা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শিরোনাম কবিতা সুখ, কবি কামিনী রায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখবে বা আজকের পাঠের শিক্ষণফল: 1. প্রকৃত সুখের ব্যাখ্যা করতে পারবে। 2. মানুষের জীবনে সুখের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। 3. এর জীবন সংসার যে এক মহা যুদ্ধক্ষেত্র সে সম্পর্কে আলোচনা করতে পারবে। 4. কবি কামিনী রায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বর্ণনা করতে পারবে। 5. ভালো কাজের মাধ্যমে যে আত্মতৃপ্তি লাভ করা যায়, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে যে আত্মতৃপ্তি লাভ করা যায় সে সম্পর্কে লিখতে পারবে। 6. সুখের স্বরূপ উপলব্ধি করতে পারবে। 7. জীবনের সার্থকতা কোথায় তা জানতে আগ্রহ সৃষ্টি হবে। 8. স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুরাগ সৃষ্টি হবে। 9. আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হতে পারে। 10. প্রকৃত সুখের ব্যাখ্যা নির্ধারণে যুক্তি প্রদর্শন করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আজকের পাঠের পাঠ শিরোনাম এবং পাঠের যে শিক্ষণফল সে সম্পর্কে তোমরা জানতে পারলে। এখন তোমাদের এই কবিতার আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শুনবে। সুখ কবিতার কবি কামিনী রায়। জন্ম পরিচয়: তিনি 12 অক্টোবর 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ঔপন্যাসিক চণ্ডীচরণ সেন তার পিতা ছিলেন। তার শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে যতদূর জানা যায়, কবি কামিনী রায় 1886 সালে কলকাতা বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করেন। কর্মজীবনে বেথুন কলেজেই অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। অর্থাৎ তিনি যে কলেজে পড়াশোনা করেছেন ঠিক সেই কলেজেই শিক্ষকতা করেছেন। তার সাহিত্যকর্ম সম্পর্কে যতদূর জানা যায়, তিনি মাত্র 15 বছর বয়সে আলো ও ছায়া তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য আরো যে কাব্যগ্রন্থ আছে তার মধ্যে নির্মাল্য, পৌরাণিকী, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ, জীবন পথে প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোটদের কবিতা সংগ্রহ গুঞ্জন, সনেট গ্রন্থ অশোক সঙ্গীত এবং নাট্যকাব্য অম্বা। তিনি জীবনে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এই প্রথিতযশা মহিলা কবি সাহিত্যিক, যিনি আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তার সাহিত্যকর্ম দিয়ে সমৃদ্ধ করে গেছেন বাংলা সাহিত্যের একটা পাশ। এই প্রথিতযশা সাহিত্যিক কবি 1933 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কবি পরিচিতি সম্পর্কে তোমরা জানলে। এখন আমি এই কবিতাটি আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন
কামিনী রায়ের সুখ কবিতাটি আবৃত্তি করছি এবং আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। সুখ, কামিনী রায়। নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? অর্থাৎ কবি বলছেন পৃথিবীতে কি সুখ নাই? এটা কি শুধু বিষাদময় অর্থাৎ দুঃখময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জন্মলয়? অর্থাৎ মানুষ যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কি শুধু জন্ম নেয়? পৃথিবীতে কি সুখ নাই? বল ছিন্ন বিনে, বল উচ্চস্বরে, অর্থাৎ ছিন্ন বিনে মানে ছেড়া, বিনে অর্থাৎ বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, বল উচ্চস্বরে চড়া গলায়, না 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 মানবের তরে আসে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে পারে। অর্থাৎ বিধি মানে প্রভু বা সেই সৃষ্টিকর্তা। কবি বলছেন না, তোমরা উচ্চস্বরে বলো, চড়া গলায় বলো না, বিধি শুধু আমাদেরকে কাদাতেই এই পৃথিবীতে আনেননি। এই পৃথিবীতে অনেক কাজ আছে মানুষের, সুখও আছে, মানুষের অনেক বড় লক্ষ্যও আছে, শুধু কাদানোর জন্য পৃথিবীতে আমাদেরকে আনেননি স্বয়ং সৃষ্টিকর্তা। কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া, কার্যক্ষেত্র অর্থাৎ কাজের জায়গা, ওই প্রশস্ত পড়িয়া, প্রশস্ত বলতে প্রসারিত। পৃথিবীতে কাজের যথেষ্ট ক্ষেত্র আছে, প্রসারিত ক্ষেত্র। সমরাঙ্গন সংসারে, অর্থাৎ এই পৃথিবীটা একটা সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। সমর মানে যুদ্ধ বা লড়াই। সমরাঙ্গন সংসারে, এই পৃথিবীটাই কিন্তু, এই সংসারটাই কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। মানব জীবনও একটা সংগ্রামী জীবন। যাও বিনিবেশে করো গিয়া রণ, যে জিনিবে সুখ লভিবে সেই। অর্থাৎ এই সংসার জীবনে, এই পৃথিবীতে সংসার জীবনে, সংসার ক্ষেত্রে একটা সমরাঙ্গন। যে বীরবেশে অর্থাৎ যে কর্ম করবে, যে যত ভালো কাজ করবে সে তত সুখী হবে, সেই কিন্তু সুখ লাভ করবে। যে জিনিবে অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে যে জয়লাভ করবে, সেই কিন্তু সুখ লাভ করবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। পরের জন্য অর্থাৎ অন্যের জন্য নিজের স্বার্থটাকে বিসর্জন দিতে হবে, বলে দিতে হবে, তাহলে তার মধ্যে কিন্তু সুখ আর পাওয়া যাবে না। তাই বলা হচ্ছে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মধ্যে সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। অর্থাৎ কবি বলছেন নিজের কথা ভুলে অন্যের কথা চিন্তা করতে হবে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। তাহলে সেখানে যে সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যাবে, তার মতো সুখ কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধু, তুমি নিজেই জানো যে তুমি যদি কোনো তোমার একজন গরিব সহপাঠী বা বন্ধুকে তুমি যদি তাকে কোনো কিছু সাহায্য করো, তাহলে তোমার নিজের মনের মধ্যেই কিন্তু একটা আত্মতৃপ্তি হবে যে না, আমি আমার ওই বন্ধুকে খাতা কেনার টাকা দিয়েছি বা বই কেনার টাকা দিয়েছি বা জামা কাপড় কেনার টাকা দিয়েছি। এর মতো সুখ কিন্তু আর পাওয়া যাবে না অন্য কোথাও। পরের কারণে মরণেও সুখ। তুমি যদি তোমার কোনো বন্ধুকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দাও, প্রাণ ত্যাগ করো, তাতেও কিন্তু সুখ। এরকম যথেষ্ট নজির কিন্তু পৃথিবীতে আছে। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর। সুখের জন্য কাঁদা যাবে না। তো নিজের স্বার্থকে, আত্মকেন্দ্রিকতা ভুলে, স্বার্থপরতা ভুলে পরের জন্য কাজ করতে হবে, তাহলে সেখানে যে সুখ, সেই সুখ আর অন্য কোথাও পাওয়া যাবে না। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভয়। অর্থাৎ মনের কষ্ট, তুমি সুখের জন্য যদি তুমি চিন্তা ভাবনা করো, যতই চিন্তা ভাবনা করো, যতই কাটাকাটি করো, আরো কিন্তু হৃদয় ভয়টা, মনের কষ্টটা আরো বেড়ে যাবে। আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে। কি সুন্দর উপদেশমূলক কথা। অর্থাৎ নিজের জন্য ব্যতিব্যস্ত থাকা যাবে না। আর সৃষ্টিকর্তা আমাদেরকে শুধু নিজের জন্য ব্যতিব্যস্ত থাকার জন্যই কিন্তু পৃথিবীতে পাঠায়নি। অন্যের কাজ করার জন্য পৃথিবীতে যথেষ্ট কর্মক্ষেত্র আছে, যথেষ্ট কাজ আছে আমাদের মানব জীবনে। সেটা করে বড় হওয়ার, অমর হওয়ার
কথা সৃষ্টিকর্তা কিন্তু বলেছেন। আমরা অনেকে সেই কাজ করি, অনেকে করি না। সেজন্য কবি বলছেন যে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ভুলে আমাদেরকে কাজ করতে হবে। আমি যেমন আরেকজনের, অন্যজন আমার, আমরা প্রত্যেকে পরের তরে আমাদের কাজ করতে হবে। তাই বলা হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে, একে অন্যের উপর নির্ভরশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কবিতা আবৃত্তি সহ আমি আলোচনা করলাম। এখন এই কবিতার যে মূল প্রতিপাদ্য বিষয় বা সারসংক্ষেপ, পাঠ পরিস্থিতি, সেটা সম্পর্কে আলোচনা করছি। তোমরা একটু মন দিয়ে শুনবে। আমরা সবাই জীবনে সুখী হতে চাই। কে সুখী হতে না চায়? আমরা সবাই কিন্তু সুখী হতে চাই। কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন সুখের জীবন নিরর্থক। অর্থাৎ জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা কিন্তু ভুল। জীবনের উদ্দেশ্য, তাৎপর্য আরো বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। অর্থাৎ তোমাকে সুখী হতে হলে অবশ্যই আগে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। তোমরা জানো যে কর্ম না করলে কিন্তু, যখনই কর্ম করবে তখনই কিন্তু সেই কর্মের ফল উৎপত্তি হবে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে সেই কর্মের ভালো ফল উৎপত্তি হবে, পাবে। যেমন তোমরা লেখাপড়া করো, তুমি যদি লেখাপড়া না করো, ভালো লেখাপড়া যদি না করো, তাহলে তোমার ভালো রেজাল্ট হবে না। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, আমরা অনেকেই আছি শুধু আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সবকিছু করে যাই। কিন্তু অনেক মনীষীরা আছে যারা নিজের কথা চিন্তা ভাবনা করেন না। যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম আরো অনেক মহামানব মনীষী আছেন যারা দেশের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন। সেজন্য তার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নামটা লেখা আছে। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের দুঃখ সুখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সে কিন্তু প্রকৃত সুখী। তাহলে প্রকৃত সুখী কে? অর্থাৎ যে নিজের কথা ত্যাগ করে, নিজের কথা না ভেবে অন্যের প্রীতি, ভালোবাসা, সুখের কথা ভাবে, সেই কিন্তু প্রকৃত সুখী। বস্তুত আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্যে দিয়েই গড়ে উঠেছে আমাদের এই মানব সমাজ। এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। সমাজে কি একা বাস করা যায়? কখনোই একা বাস করা যায় না। প্রত্যেকের উপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতেও পারে না, সুখী হওয়া তো দূরের কথা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা আজকের এই সুখ কবিতার পাঠ পরিস্থিতি বা সারসংক্ষেপ শুনলে। এখন এই কবিতা পাঠের যে মূল উদ্দেশ্য, তা হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। কবি বলতে চেয়েছেন যে এই কবিতা যে পাঠ করবে, যে এই কবিতার মূল বা এই কবিতা পাঠের যে উদ্দেশ্য, তা হলো আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এই কবিতার সম্পর্কে যে তোমরা জানলে একটু মূল্যায়ন করব। কিছু মূল্যায়নের প্রশ্ন আমি তোমাদেরকে করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমার প্রথম প্রশ্ন, সুখ কবিতার কবিকে? আমি অনেকবারই বলেছি আমার আলোচনার প্রথমেই যে সুখ কবিতার কবি কামিনী রায়। দ্বিতীয় প্রশ্ন, সুখ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সুখ কবিতাটি কবির
আলোচনা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি কামিনী রায়ের কবিতার বৈশিষ্ট্য কি? কবি কামিনী রায়ের কবিতার বৈশিষ্ট্য কি? কবি কামিনী রায়ের কবিতার বৈশিষ্ট্য হলো তিনি যা লিখেছেন তা সহজ সরল প্রাঞ্জল মানবিক ও উপদেশমূলক। তার প্রথম কাব্যগ্রন্থ আলোচনা কত বছর বয়সে লেখা হয় বা প্রকাশিত হয়? 15 বছর বয়সে। প্রকৃত সুখীকে, আমরা তো সুখ সুখ করে চিন্তা ভাবনা করি, কাটাকাটি করি, অনেক কাজকর্ম করি, তো প্রকৃত সুখীকে? এর উত্তর হলো যে ব্যক্তি অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে, সেই কিন্তু প্রকৃত সুখী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় তোমরা আজকের পাঠের পাঠ শিরোনাম, শিক্ষণফল, কবিতা আবৃত্তি বিশ্লেষণ, আলোচনা, পাঠের পাঠ পরিচিতি বা সারসংক্ষেপ, পাঠের উদ্দেশ্য, মূল্যায়ন, এসব তোমরা শুনলে। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। সেটি হলো এই যে সুখ কবিতা, এই সুখ কবিতাটির মর্ম অনুধাবন করে 15 থেকে 20টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখবে। কি বলেছি? যে সুখ কবিতাটির মর্ম অনুধাবন করে 15 থেকে 20টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর না, দেখা হবে, কথা হবে পরবর্তী অনলাইন ভিডিও ক্লাসে অন্য কোনো বিষয় বা অন্য কোনো পাঠ নিয়ে বা অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা এই যে প্রাণঘাতী মহামারী, ঘাতক ব্যাধি যে করোনা, এই করোনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিতান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে যাবে না, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুখী ও সুন্দর থেকো, এই শুভকামনায় এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার।